আমরা আলোচনা করব ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আহরণ বাড়াতে কাস্টমসের ভূমিকা নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মূসক নীতি বিভাগের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন। বেলাল হোসাইন, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখলাম যে ব্যবসায়ীদের অভিযোগ কমেছে, কিন্তু অভিযোগ শেষ হয়নি। আসলে কি বলবেন, একটু কমেছে কিনা, শেষ হয়েছে কতটা, বা শেষ হওয়ার উপায় কি, সহজ করার উপায়টা কি? প্রথমত আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে কাস্টমস দিবসের শুভেচ্ছা। আমাদের এবারকার কাস্টমসের প্রতিবাদ হচ্ছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। যে সমস্যা নিয়ে এখন আমাকে প্রশ্ন করা হলো সেটা হচ্ছে যে সমস্যা কমেছে কিন্তু শেষ হয়নি। আসলে কাজ যেখানে থাকবে, কাজের পাশাপাশি কিছু সেখানে সম্পূরক কাজ থাকবে, কিছু বৈকল্য থাকবে, কিছু সমাধানও আসবে এর মধ্য দিয়ে। যেহেতু কাস্টমসকে অনেক রকমের কর্মযজ্ঞর মধ্যে দিয়ে যেতে হয় এবং এর সাথে নানান রকমের অংশীজন সম্পৃক্ত, আমাদের এই দ্বৈরথ এটা আবহমান কাল থেকে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে চলমান আছে। একজন আমদানিকারক তার আমদানি পণ্য নিয়ে আসার পর সেটা একবারে পণ্য বোঝাই থেকে শুরু করে আর একটু আগে থেকে এলসি খোলা থেকে শুরু করে পণ্য খালাস পর্যন্ত যে বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে হয়, সকল জায়গায় তাকে নানান রকমের প্রশ্ন এবং নানান রকমের বিষয় শেষ করে আসতে হয়। এখানে কাস্টমস সম্পর্কে যে বিষয়টা সবসময় থাকে, সবসময় যে কাস্টমস সঠিক সেটাও না, আবার সবসময় যিনি অভিযোগ করেন তিনি জেনে বুঝে করেন সেটাও না। মাঝখানে আবার তৃতীয় পক্ষ আছে। তৃতীয় পক্ষের একটা ভূমিকাও এই ক্ষেত্রে পক্ষটা কি দৃশ্যমান? তৃতীয় পক্ষ যেহেতু কাস্টমস এজেন্ট আছে, তাদের পক্ষে আমদানিকার পক্ষে কাস্টমসের সাথে তারা এটা নিয়ে বার্গেনিং করে। তো সেই ক্ষেত্রে কাস্টমস যে বার্তাটা দেয় সবসময় এজেন্টের মাধ্যমে সে বার্তাটা আমদানিকার কাছে পৌঁছায় না। আবার আমদানিকারক যে বার্তাটা দেয় সেটা কাস্টমসকে সঠিকভাবে পৌঁছায় না। বেশিরভাগই পৌঁছায়, তা না হলে তো কোটি কোটি টাকার বা পণ্য এইভাবে খালাস হতো না। তা আমার কাছে যেটা মনে হয় যে অটোমেশন আমরা বেসিকলি করছি, এটা যদি শেষ করতে পারি তাহলে যেভাবে হয়রানি কমছে, এটা অটোমেশনের কারণেই কমছে, আরও কমে যাবে। আসলে মানুষের সংযোগবিহীন হিউম্যান ইন্টারফেরেন্স ছাড়া যদি কাজ করা যায় তাহলে আমার বিশ্বাস আগামীতে এটা আমরা পুরোটা শেষ করতে পারব। বর্তমান এনবিআর চেয়ারম্যান আমাদের জনাব আব্দুর রহমান খান, তিনি ভীষণ রকমের প্রতিশ্রুতিবদ্ধ যে সমস্ত এনবিআরকে একটা মাস্টার প্ল্যানের আওতায় এনে কাস্টমস, ভ্যাট, আয়কর সকল বিভাগকে আমরা অটোমেশন আওতায় নিয়ে আসবো। অটোমেশনের কথাটি আপনি বলছেন যে প্রযুক্তি ডিজিটালাইজেশন করা হবে এনবিআরকে, এই কথা আমরা আরও আগে থেকে শুনছি। বাংলাদেশের ব্যবসা খাত কিংবা ব্যবসায়ীরা কতটা প্রস্তুত এই সেবাটি নেওয়ার জন্য? অটোমেশনের প্রশ্ন যদি 1994 সালে প্রথম আমরা অটোমেশনের ঢুকি, যেমন কাস্টম হাউসে আমরা এসআইকুটা প্লাস দিয়ে যখন শুরু করছিলাম, 1994 সালে আংটার আমাদেরকে এই সফটওয়্যারটা দিয়েছিল। 94 সাল থেকে আজকে 2024 সাল, অনেক লম্বা সময়। এই সময়ে কিন্তু ব্যবসায়ীরা এটার সাথে আত্মস্থ হয়েছেন এবং আমাদের অফিসাররাও এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে এটাকে যথাযথভাবে ব্যবহার করে এই পর্যন্ত আসছেন। এবং এসআইকুটা নিয়ে কিন্তু খুব একটা অভিযোগ নেই বা সমস্যাও নেই। ম্যাসিভ অটোমেশন অন্যান্য যে সমস্ত ক্ষেত্রের কথা বলা হচ্ছে, যে ব্যাংকগুলো যেমন অটোমেশনের আওতায় একই নেটওয়ার্কে আসবে, যে জন্য আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করতেছি। আমাদের প্রায় 38টা মন্ত্রণালয়, অংশীজন তারা এটাতে সম্পৃক্ত হবেন। এই সিঙ্গেল উইন্ডো দ্রুততা নিশ্চিতের ক্ষেত্রে বা সহজ করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে? এটা ম্যাসিভ ভূমিকা রাখবে, অনেক ভালো ভূমিকা রাখবে। কারণ একটা জায়গাতে এসে একজন আমদানিকারক বা একজন রপ্তানিকারক যদি তার সব সেবা পেয়ে যান, যেমন বিএসটিআই সনদ তার দরকার, তার বিস্ফোরক অধিদপ্তরের সনদ দরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি দরকার, সিসিআইয়ের তার সার্টিফিকেশন দরকার, এক জায়গায় এসে তিনি সবগুলো পাবেন এবং সবগুলো অনলাইন লোড করা হবে। সেখান থেকে এক জায়গা থেকে সেটা সবগুলো একটা আমদানি চালানের যতটুকু তার এখানে চাহিদা আছে সবগুলো কাগজ একসঙ্গে যাবে। এটা দেখা যাবে যে জিনিসটা এখন 3 দিন লাগছে, সেটা 1 ঘন্টা হয়ে যাবে। সুতরাং দ্রুতায়নের ক্ষেত্রে এটা একটা বড় রকমের পরিবর্তন নিয়ে আসবে আমি বিশ্বাস করি। এইচএস কোড বলতে একটি বিষয় আছে, টার্ম আছে, সেটা নিয়ে ব্যবসায়ীরা মাঝে মধ্যেই অভিযোগ তোলেন যে তাদের কাছ থেকে বেশি শুল্ক আদায় করা হয় বা তাদের ভোগান্তিতে ফেলা হয়। এই এইচএস কোড আসলে কি, কিভাবে কাজ করে, বা এই অভিযোগটাই কতটা সত্য একটু বলবেন? অভিযোগ মনে হয় এইচএস কোড নিয়ে নয়, অভিযোগ হচ্ছে এইচএস কোডের প্রয়োগ নিয়ে। এইচএস কোডের প্রয়োগ আসলে যারা করেন এবং যারা এটাকে পাহারা দেন, দুই পক্ষেরই নানান রকমের একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং এখানে প্রত্যাশা প্রাপ্তির ব্যবধানের একটা বিষয়ে কাজ করে। যেমন একজন আমদানিকারক তিনি মনে করছেন যে এই কার্গো থেকে আমি
কিছু টাকা সেভ করব। সেই ক্ষেত্রে আমি এই এইচএস কোডে এই চালানটার এই পণ্যটা সবচেয়ে বেশি, একটা চালানে 4টা পণ্য থাকলে সবচেয়ে বেশি ওজনের যে পণ্যটা বা বেশি দামের যে পণ্যটা সেটার এইচএস কোড উনি চেঞ্জ করে নিয়ে আসলেন। দেখা গেল যে 25% যেটাতে ডিউটি ছিল সেটা উনি 15% দেখালেন। অফিসার হয়তো পরে মনে করলো যে না এটা তো ঠিক মতো ধরে না, সে ধরে ফেললো। এটা ধরার পরে সে এটা যখন চেঞ্জ করে দিল তখন ইনি অভিযোগ করলেন যে আমার এইচএস কোড ঠিক ছিল, উনি এটা চেঞ্জ করছেন। আবার দেখা যাবে যে অফিসার অনেক সময় আমদানিকারক ঠিক মতো এইচএস কোড দিয়েছে, অফিসার বলছে না এইচএস কোড হবে না, এটা আরেকটা হবে। এক্ষেত্রে কারো কারো হয়তো অসদিচ্ছাও থাকে। তো এই ধরনের অসদিচ্ছা যাদের থাকে, যদি অফিসারদের থাকে, তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসি, তাদেরকে আমরা সবসময় জবাবদিহিতার মধ্যে রাখি। কমিশনার তার অধীনে যারা আছেন তাদেরকে জবাবদিহির মধ্যে রাখেন। আমদানিকারক যখন এটা করেন তখন সিএনএফ এজেন্ট আমদানিকারক তাদেরকে শোকজ করা হয় বা তারা যদি ভুল স্বীকার করে জরিমানা করে এটা ছাড়া হয়। এটা আসলে অনেক দিনের প্র্যাকটিস। আর এইচএস কোড দিয়ে যদি অভিযোগ শেষ করতে হয় তাহলে আমদানিকারককে এইচএস কোড নিয়ে পড়াশোনা করতে হবে। একজন উবার ড্রাইভার, সে মতিঝিল থেকে সে বাংলাদেশ, এখানে আমি একটু যুক্ত করতে চাই, এআরও বা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, তাদের বিরুদ্ধে অভিযোগটা ব্যবসায়ীদের তরফ থেকে একটু বেশি আসে। সেই অভিযোগটা কি আপনাদের পর্যন্ত পৌঁছায় বা পৌঁছেছে কখনো? সেই অনুযায়ী আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমি এই প্রশ্নের জবাব দেওয়ার যেখানে শুরু করে সেটা বলি। একজন উবার ড্রাইভার, আমি ঠিকানা চিনি না, যে সে থেকে ইত্তেফাক থেকে বাংলাদেশ ব্যাংক আসবে, সে সরাসরি এই বাম দিকে না এসে সে ঘুরে হয়তো ওয়ারি দিয়ে সদরঘাট দিয়ে আসলো এবং ভাড়া উঠেলো 400 টাকা। আসলে এটা হয়তো দেখা যাবে যে 100 টাকার ভাড়া। তো আমি রাস্তা না চেনার কারণে উবার ড্রাইভার আমার কাছে ভাড়া বেশি নিয়েছে। এটা তার স্মার্টনেস, উবার ড্রাইভারের স্মার্টনেস বা উবার ড্রাইভারের এক ধরনের দূরভিসন্ধি, অসদিচ্ছা এবং আমার না জানাটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। এখানে একজন আমদানিকারককে যদি এই সমস্ত জামাকে থেকে বেরোতে হয়, মানে আমার না জানার সুযোগটা যদি সে কাজে লাগায় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায়। কাজে তো লাগাবে। যাদের অভ্যাস খারাপ তাই জন্য আমরা তাদেরকে পানিশমেন্টও দিচ্ছি। সব মানুষ তো সমান না, সবাই সব রকম না। এখন আসি হলো যে নিচের দিকের যে সমস্যাগুলো আসে এই আরও লেভেলে সেটা উপরে আসে কিনা। বেশিরভাগ সময় কিন্তু আমরা খুব মানে তাদের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করেছি। গতকালকে একটা মিটিং হয়েছে, তারা অভিযোগ করতে চান না যে আরও সমস্যা করেছে, মুখে বলে চলে গেলে লিখিত কিছু দিবেন না, প্রমাণ দিবেন না। এই ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব নিজেও এটা অনেক মিটিংয়ে বলেছেন, অনেক জায়গায় উনি বলেছেন যে আমার হাতে যদি কোনো টুলস থাকে, প্রমাণ না থাকে, তখন তো কোর্টে গিয়ে বলবো যে চেয়ারম্যান সাহেব ব্যক্তিগত আক্রোশের কারণে আমাকে শাস্তি দিয়েছেন, মেম্বার সাহেব ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন না তাই আমাকে শাস্তি দিয়েছেন। প্রমাণ থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং তাদেরকে শাস্তির আওতায়। উদ্যোক্তারা আরো একটি বিষয় বলছেন যে রাজস্ব বোর্ডের ওপরের দিকে যেসব কর্মকর্তারা আছে বা উপরের দিকটায় পরিবর্তন এসেছে কিন্তু মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য বেড়েছে। আপনার কি মত এই বিষয়ে? আমার মনে হয় মাথা যদি ঠিক হয় আস্তে আস্তে শরীরও ঠিক হয়ে যাবে। মাথার দায়িত্ব যেহেতু ভালো মানুষরা নিয়েছে, শরীরকে আস্তে আস্তে আমরা সুস্থ করছি, অনেকটা ঠিক হয়েছে, যেটা আপনি নিজেই বলেছেন। আগামীতে এটাকে আমরা আরও ঠিক করব। বর্তমান চেয়ারম্যান এসব বিষয়ে জিরো টলারেন্স করছেন। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন যে আমরা এটাকে ঠিক করে ছাড়বো, আমাদের একটা চ্যালেঞ্জ এটা। ওনার সঙ্গে এখন যেই টিম কাজ করছে প্রত্যেকেই একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারা কাজ করছেন। আমার বিশ্বাস যে আমরা খুব মানে অল্প সময়ের মধ্যে এদেরকে লাইনে নিয়ে আসতে পারবো এবং যারা লাইনে আসতে পারবে না তারা চাকরি পাবে না বা চাকরিতে থাকতে পারবে না, এরকম একটা শক্ত মনোভাব নিয়ে এনবিআর আগাচ্ছে। মনোভাব আপনারা তৈরি করেছেন, মনোভাব অনুযায়ী আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের সফলতা কতটা? আমরা 14 দফা নির্দেশনা দিয়েছি জাতীয় রাজস্ব বোর্ড থেকে সকলকে, আয়কর, ভ্যাট, কাস্টম সকলকে, এবং তা কারা কারা এটা পালন করছে কারা করছে না তাদেরকে আমরা সেটা স্টক টেকিং করছি। সপ্তাহে প্রতি 4 থেকে 5 দিন চেয়ারম্যান সাহেব সকাল 9টায় মাঠ পর্যায়ে প্রত্যেকটা অফিসে আলাদা আলাদা করে মিটিংয়ে বসে তাদের সমস্যাগুলো শুনে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেগুলো শুনে নেন, সেগুলো বলেন এবং লিখিত অভিযোগ বা আমাদের যেটা যে এখন এই যে অনলাইনে অভিযোগ করার একটা সিস্টেম আছে, সেখানে যদি কেউ অভিযোগ করে সেটার ব্যাপারে আমরা শাস্তি দিচ্ছি। পাশাপাশি মাঠ পর্যায় থেকে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, আমাদের অফিসারের মাধ্যমে, কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। এগুলো একটা সময় লাগে এই বিষয়গুলো তৈরি করতে, বিশেষ করে কাউকে পুরস্কার দিতে বেশি সময় লাগে না, শাস্তি দিতে অবশ্যই তাকে একটু শক্ত হাতে তথ্য প্রমাণ নিয়ে এটা তৈরি হতে হয়। সেই প্রস্তুতি পর্বটা চলছে, কিছুদিনের মধ্যে আপনারা খবর পাবেন কাজ শুরু হয়ে গেছে এবং খারাপ লোকও ভালো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। বন্দরের তরফ থেকে একটা অভিযোগ সবসময় ব্যবসায়ীদের তরফ থেকে থাকে যে বন্দরে অ্যাসেসমেন্টের নামে অনেক বেশি হয়রানির শিকার হতে হয় তাদেরকে, আসলে কি সত্য? বন্দর আসলে আলাদা একটা কর্তৃপক্ষ, যেমন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, তাদের নিজস্ব কিছু বিষয় আছে, তাদের বিরুদ্ধে অনেক কিছু বলে, সেটা আবার তারা জবাব দেন। অ্যাসেসমেন্টের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে প্রতিদিন গড়ে আমার জানা মতে প্রায় 10 থেকে 12 হাজার বিল অফ এন্ট্রি পড়ে।
অভিযোগ হয়তো 4-5টা 7টা নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীর মতো আর কি। আমরা 30,000 ছেলে মেয়ে পড়াশোনা করতাম 80 দশকে, সন্ত্রাস করতে হলো 10-12 জন, ওদেরকে সবাই চিনতো, আমাদেরকে কেউ চিনতো না। এখানে ব্যাপারটা এরকম যে অভিযোগের ক্ষেত্রটা, অভিযোগের পার্সেন্টেজটা খুব কম, কিন্তু এইটুকুই বা থাকবে কেন, আমরা সেটাও দূর করতে চাই। সেটা হচ্ছে আমরা ম্যাসিভ অটোমেশন করছি এবং আমরা চেষ্টা করছি ভালো কর্মকর্তাদেরকে, অপেক্ষাকৃত সৎ কর্মকর্তাদেরকে ভালো জায়গায় পদায়ন করে আমাদের পারফরমেন্স তুলনার জন্য, যে কারণে অভিযোগ উপরের দিকে অভিযোগ কমে গেছে, যে কারণে আমরা উপর থেকে আস্তে আস্তে নিচে যাচ্ছি। এবং আমি আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন জাতীয় রাজস্ব বোর্ডের অধীনের প্রতিষ্ঠানগুলোতে দেখা যাবে। আমরা এবার একটু ভ্যাট প্রসঙ্গে যাব। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে যেমনটা হলো, কিছু কিছু পণ্যের উপরে ভ্যাট শুল্ক বাড়ানো হলো, তারপর আবার কিছু কিছু পণ্যের উপর থেকে কমানো হলো। এই যে বাড়ানো কমানোর এই বিষয়টার কারণে আগামী অর্থ বছরের রাজস্ব আহরণে কোনো প্রভাব পড়বে কিনা? আসলে সরকার যখন কোনো একটা সিদ্ধান্ত নেয়, জাতীয় রাজস্ব বোর্ডকে সরকার সেটা অবহিত করে এবং এই মধ্যবর্তী সময়ে এই যে ভ্যাটের হার এবং আওতা বৃদ্ধির যে বিষয়টা, এটা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের গতানুগতিক যে আমাদের যে সংস্কৃতি, তার মধ্যে এটা নেই। আমরা সাধারণত বাজেটে এগুলো করি। এটা রাজনৈতিক নির্দেশনা, এটা আমাদের কাছে এসেছে, বলেছে যে আমাদেরকে অতিরিক্ত 12,000 কোটি টাকা আদায় করতে হবে। অতিরিক্ত 12,000 কোটি টাকা আদায় করলে আমরা কোথা থেকে করব? নাগরিকদের কাছ থেকে করব। এবং যেই দেশে আমাদের আমরা এই অর্থনীতির এই ভঙ্গুর অবস্থায় আমরা উপনীত হয়েছে, আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হয় নাই, কারণ আমাদের নাগরিকরা কর দিয়েছে এবং এখনও আমাদের নাগরিকরা সেই সমর্থন সরকারকে দিয়ে যাচ্ছে। সেই সাহস, সেই আশা থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেখানে বিশেষ করে কর প্রাপ্তির সম্ভাবনা আছে, যেখানে আমরা যাদের কাছ থেকে চাইলে পাবো, যেখানে কারো উপরে প্রভাব পড়বে না এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের মধ্যে প্রভাব পড়বে না, সেই রকম ক্ষেত্রগুলো আমরা চিহ্নিত করেছি। যেমন আমরা চিহ্নিত করেছি সিগারেট। এটা একটা WHO থেকে, বিভিন্ন জায়গা থেকে এটা একটা নিরুৎসাহকরণ, মানুষের প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের উপরেও ভ্যাট বসানো হয়েছে। মানুষের প্রয়োজনীয় পণ্যের উপরে সেভাবে বসানো হয় নাই, বরং আমাদের 8টা পণ্যের উপরে, চাল, ডাল, পেঁয়াজ, তারপরে হচ্ছে চিনি, এগুলোর উপরে আমরা কিন্তু মানে শুল্ক মাফ করে দিয়েছি। তেল থেকে আমাদের একটা বড় রেভিনিউ আসতো, চিনি থেকে আসতো। বেশ কিছু পণ্যের উপর থেকে কমানো হয়েছে, প্রায় 2,500 কোটি টাকা আমরা রাজস্ব করে দিয়েছি। একটু জানতে চাচ্ছি, টার্নওভার ট্যাক্সের সীমা বোধহয় কমানো হয়েছে, আমি যদি ভুল না করি। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে আপনাদের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার জায়গা তৈরি হলো কিনা একটু জানাবেন। টার্নওভারের যে সীমাটা তৈরি করা হচ্ছে, এটা আসলে দীর্ঘদিন থেকে কমানোর কথা ছিল। সারা বিশ্বে কিন্তু একটা রেটে করা দেয় হয়, সেটা হচ্ছে যেমন চায়নাতে 13%, বিভিন্ন ইউরোপের জায়গায় বিভিন্ন দেশে আছে সেখানে 22%, 23%, 21%, আমাদেরটা 15%। তো এখানে যাওয়ার জন্য আমরা অনেক আগে থেকে 91 সাল থেকে চেষ্টা করছি, এখনও পর্যন্ত পুরোপুরি যেতে পারিনি। 2012 সালের যে আইন, সেটা 19 সালে কার্যকর হয়েছে, সেখানেও আমরা যেতে পারিনি। আস্তে আস্তে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। এবং সিঙ্গাপুরে গেলে আপনি একটা সিগারেট কিনলে অথবা এক কাপ চা খেলে, এক গ্লাস পানি কিনলে আপনাকে ভ্যাট দিতে হয়। তো এটা আমাদের এখানেও সেই কালচারটা আসবে। ব্যবসায়ীদের প্রাথমিকভাবে হয়তো কষ্ট হবে, কিন্তু সকল ব্যবসায়ী যদি একসঙ্গে এটা করতে পারে তাহলে কষ্ট হবে। লেভেল প্লেইং ফিল্ডটা হলো জরুরি। ওনারা কিন্তু কেউ দিতে চান না, এরকম অনেকেই দিতে চান, আবার কিছু লোক দিতে চান না, তারা এসে একটু উচ্চবাচ্য করেন। একটা সময় আমার বিশ্বাস, সবার মধ্যে যখন দেশপ্রেম আসবে, সবাই যখন মনে করবে আমার দেশের জন্য কিছু করা উচিত, সবাই যখন মনে করবে আমার দেশ শ্রীলঙ্কা হওয়া উচিত না, সেই প্রত্যাশায় আমাদের থাকবে। আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সময় টিভি দর্শক এবং আমার যারা সহকর্মীরা আছেন, দেশের জন্য যারা কাজ করছেন, তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আমরা এনবিআর এর নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম এনবিআর এর মূসক নীতি বিভাগের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইনের সঙ্গে।